আদিনাথ মন্দির থেকে বেরিয়ে ওরা পুরনো স্বর্ণ মন্দির দেখতে গেল, যেটা ঐতিহ্যের ধারক ও বাহক। এখানে ঢুকতে টিকিট দিয়ে ঢুকতে হয়, জুতো খুলে খালি পায়ে ভিতরে যেতে হয়। চারদিকটা ফুল গাছে ভরা। এই মন্দিরের ভিতর 13টা ছোট বড় মন্দির রয়েছে। বৃষ্টি পড়ে জায়গাটা ভিজে রয়েছে, ছোট ছোট শামুক দেখা যাচ্ছে মাটিতে। তিন ভয় পেয়ে বাবার হাতটা চেপে ধরলো। পিছনে তাকিয়ে দেখে জাঙ্কুক ধীর পায়ে হাঁটছে। আরিম মেয়েকে সমস্ত কিছুর বর্ণনা দিতে দিতে যাচ্ছে। ফটোগ্রাফিতে আরিমের বরাবরই শখ, ঘুরে ঘুরে ছবি তুলছে। তে আস্তে করে জাঙ্কুকের কাছে গিয়ে বলল, কথা বলছেন না কেন আমার সাথে? বলা কি বাধ্যতামূলক নাকি? জাঙ্কুকের কথা শুনে তের মনটা বিষণ্ণ হয়ে গেল। তে করুণ মুখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমরা না ফ্রেন্ড? কালই তো আমরা ফ্রেন্ডশিপ করলাম। এই ফ্রেন্ডশিপে আঘাত বেশি রক্তাক্ত করে। বোটে হাত কেটে যাওয়ায় জাঙ্কুক রেগে আছে। তে বুঝতে পারেনি এমন দুর্ঘটনা ঘটবে। আরিম সামনে চলে আসলো। ওরা বেরিয়ে আবার অটোতে উঠল। তারপর ঝাউবন, জোয়ারের জলে ঝাউবন ভেসে ভেসে উঠছে, তার উপর বৃষ্টি। শুটকি বাজারের মতো একটা জায়গায় গেল। শুটকি দেখে নাক সিটকলোতে। মহেশখালীর পান দেখে টেস্ট করবে বলে আর করেনি আরিম আর জাঙ্কুক। দাঁত মুখ লাল হয়ে যায়। এরই মধ্যে ঝড়ের পূর্বাভাস পাচ্ছে। আবার বোটে চেপে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো। সমুদ্রের ঢেউ ফুলে উঠেছে। তে ভয় পেলেও এবার আর কাউকে ধরেনি। চোখ মুখ খিচে চুপচাপ বোটে বসেছিল। জাঙ্কুক তেকে দেখে এক হাত দিয়ে তেকে আঁকড়ে ধরল। তেকে নিজের কাছে টেনে নিল। তে কারোর হাতের উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে জাঙ্কুক। তার বুকের ধুকপুকানি যেন বেড়ে গেল। তের কাছে এই অনুভূতিটা একদম নতুন। তে চোখ মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। কি স্নিগ্ধ লাগছে মানুষটাকে। জাঙ্কুক এক ধমক দিল আরিমকে। আরিম, ক্যামেরা রাখ, মোনালিসাকে ধর, ও ভয় পাচ্ছে। তুই থাকতে আমার কিসের চিন্তা, তুই ধর। তে হাঁ করে একবার জাঙ্কুকের দিকে তাকায় আর একবার নিজের বাবার দিকে তাকায়। ফিসফিস করে বলল, বাঘের ডেরায় পাঠিয়ে বাঘকে বলে, বাঘ মামা দেখে রেখো। জাঙ্কুক একটু ঝুঁকে উত্তর দিল, ঠিক এই জন্য আমি তোমার সাথে কথা কম বলি। সব কথার মিনিংলেস মিনিং বের করো তুমি। কেউ বলেছে নাকি কথা বলতে? জাঙ্কুক চোখ রাঙিয়ে তের দিকে তাকায়। জলের দিকে তাকাতেই দেখে জলে ফেনা। তে হাত দিয়ে ধরতে গেলেই জাঙ্কুক খপ করে তের হাতটা ধরে ফেলে। ধরে এক ধমক দিয়ে বলে, এই মেয়ে, নোংরা জলে হাত দিচ্ছ কেন? এক চড় দেব। এই জলটা বিচের জলের মতো স্বচ্ছ না। তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গাল ফুলিয়ে কাঁদতে শুরু করলো। আর জাঙ্কুক আরিমের দিকে তাকিয়ে দেখে সে চারিদিকে দৃশ্যের ফটো তুলছে আর অন্য মানুষদের সাথে কথা বলছে। কে বলেছে এত বড় মেয়ের বাবা এটা? মেয়ের দিকে কোনো মনোযোগই নেই। মুখে বিরক্তিজনক শব্দ করলো জাঙ্কুক। তের দিকে তাকিয়ে বলল, মোনালিসা, লুক, এসব জলে শ্যাওলা থাকতে পারে, আরও কত ধরনের পোকামাকড় থাকতে পারে। দেখো জলের রং কতটা পরিমাণ নোংরা। আশেপাশে বোতল, চিপসের প্যাকেট, বিভিন্ন ধরনের নোংরা জিনিসপত্র ভাসছে। হাত দেয় না কেমন? পরে অ্যালার্জির সমস্যা হলে তো আর ঘুরতে পারবে না। তে চুপ করে বসে আছে, মুখে কোনো শব্দ করছে না। কিছুক্ষণের মধ্যেই তারা ঘাটে এসে পৌঁছালো। তারা লাঞ্চ করতে গেল একটা হোটেলে। হোটেলটা মোটামুটি মানের, এতটাও ভালো না। অনেক ধরনের ভর্তা, শাকসবজি, রূপচাঁদ মাছ ছিল। তের খাবার ধরন দেখে জাঙ্কুক মিটমিট করে হাসছে। চিমটি দিয়ে ভাত খাচ্ছে, মনে হয় যেন ভাত ব্যথা পাবে। আরিম তের প্লেট টেনে নিয়ে তেকে ভাত খাওয়াতে শুরু করলো। মা, তুমি যেভাবে ভাত খাচ্ছ এতে তো আমাদের দুপুর গড়িয়ে রাত হয়ে যাবে। আমি তো একসাথে এত খাবার খেতে পারি না। আরিম ভাত খাওয়াচ্ছে আর
আর জাংকুক চেয়ে আছে। আরিম জাংকুকের দিকে তাকিয়ে বলল, জাংকুক, মেয়েটার বিয়ে দেবো কেমন করে বলতো? ওর বর কি এভাবে খাওয়াবে ওকে? কাঁটা বেছে খেতে পারে না, বড় মাছের কাঁটা বেছে খাইয়ে দিতে হয়। বেশি বেশি খেতে পারে না, অল্প অল্প করে খাইয়ে দিতে হয়। আগে রোজ খাওয়াতো, এখন আমার কাঁধে দায়িত্ব। এমন কারোর সাথে বিয়ে দিবি যে তোর মেয়েকে কোলে বসিয়ে ভাত মেখে খাইয়ে দেবে, মেয়ে তোর আদরের সেটা বুঝিয়ে দিবি। তি জাংকুকের দিকে তাকিয়ে লজ্জা পেল। তীর চাল চলন বুঝতে পেরে জাংকুক অন্যদিকে ফিরে তাকালো। আরিম হাত ধুতে গেলে তি জাংকুকে প্রশ্ন করলো, আপনি আমাকে কোলে নিয়ে খাইয়ে দিলে আপনার বাড়ির লোকজন কিছু মনে করবে না? এহেন প্রশ্নে জাংকুক হকচকিত হয়ে গেল। দুটো অধর আলগা হয়ে গেল। বুকে দামামা বাজছে, শব্দ তরঙ্গ ক্রমশ বেড়েই যাচ্ছে। এই মেয়ে কি শুরু করেছে? এমন অদ্ভুত প্রশ্ন কুসমিন কালেও শুনেছে কিনা জানে না। এই মেয়ে দেখি ওর তীর ওর দিকেই ছুড়ল। কি বোঝাতে চাইলো আর কি বোঝালো এই মেয়ে? বিস্ময় কাটিয়ে ওঠার আগেই আরিম চলে এলো। এরপর ওরা হোটেলে গেল, যে যার রুমে চলে গেল রেস্ট নেবার জন্য। আরিম বিছানায় মাথা দিতেই ঘুমের দেশে পাড়ি দিল। তি চুপি চুপি বেরিয়ে জাংকুকের দরজায় নক করলো। জাংকুক মাত্র ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে ট্রাউজার পরে গলায় টাওয়েল নিয়ে মাথা মুছতে মুছতে দরজা খুলল। তি জাংকুকের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। জাংকুকের সিল্কি চুল থেকে জল পড়ছে, শরীরে এখনো বিন্দু বিন্দু জল লেগে আছে, মাসলগুলো ফুলে উঠেছে। তি জাংকুকের দিকে তাকিয়ে ঢোক গিলল। কিছু বলবে? আপনার মাসল। জাংকুক ভরকে গেল। ভাবলো এভাবে এই মেয়েটার সামনে আসা একদম উচিত হয়নি, কিন্তু এখন সরে গেলেও ভাববে লজ্জা পাচ্ছি। কি বিপদ! আসলে অনেক দিনের পরিশ্রমের ফল, প্রতিনিয়ত জিম করি। কি বলবে সেটা বলো। গল্প করব। রুমে যাও, আমি ঘুমাবো। তি দরজা ঠেলে ভিতরে ঢুকে বেডের ওপর বসে পড়ল। জাংকুক সোফায় বসে বসে গায়ে টি শার্ট গলিয়ে দিল। তের দিকে তাকিয়ে বলল, মোনালিসা, তুমি এখন অনেক ছোট। তুমি যা করতে চাইছো বা বোঝাতে চাইছো কোনোটাই সঠিক না, সবই আবেগ। আমি তো আপনাকে কিছুই বলিনি। আমার বয়স 33। গুনে গুনে আমি তোমার থেকে 18 বছরের বড়। 18 বছরের গ্যাপ আছে তোমার আমার মধ্যে। পড়াশোনা করে আরিমকে খুশি করো। আরিম তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, তোমাকে নিয়ে তার অনেক আশা আছে। আর কি যেন বললে? তুমি কিছু বলনি, তাই না? তোমার চোখের ভাষা কি আমি বুঝিনি? নাকি আমাকে তোমার সমবয়সী বলে মনে হয়? তোমার জন্মের সময় তোমার বাবা তোমার মাকে সামলাতে গিয়ে তোমার ঠিক করে কেয়ার করতে পারছিল না। তখন আমি আর সুগা তোমাকে কোলে নিয়ে হেঁটেছি, রাত পার করেছি। তুমি যা ভাবছো বা করছো লোকে আমায় সুগার ড্যাডি বলবে। সুগার ড্যাডি মানে বোঝো? এই বয়সে সম্মান খোয়াতে পারবো না মোনালিসা। আর একটা কথাও না, রুমে যাও। তি জাংকুকের কথাগুলো মন দিয়ে শুনে বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আবার পিছন ফিরে পিছিয়ে এসে বলল, আমার কাছে আপনি এনটাইমসের গ্রেসের মতো। তুমি কি নিজেকে রিভার মনে করো নাকি? ওরে বাপ্পা, কে শিখিয়েছে এসব? তুমি এসব বই পড়ো তা তো জানতাম না। আজই আমি আরিমকে বলবো। কোথায় ফিজিক্স, ম্যাথ, বায়োলজি পড়বে তা না, উনি ইন টাইমস পড়ছে। এসব উপন্যাস পড়া বন্ধ করো, এগুলোই তোমার মাথা খারাপ করছে। সব কিছুরই একটা বয়স আছে, পজিটিভ নেগেটিভ আছে। তুমি নেগেটিভটাই গ্রহণ করলে। আপনি কেমিস্ট্রি বইটা ভালো করে পড়বেন। তি মুখ ভেঙচি দিয়ে নিজের রুমের দিকে চলে গেল। জাংকুক তীর যাওয়ার দিকে চেয়ে রইল। এতটুকু মেয়ে কি তেজটাই না দেখালো।
এসব বন্ধ করতে হবে, না হলে সামনে ঘোর বিপদ।